ক্রোধের আধিক্যে তীব্র জোরে টান দিয়ে নাফ নিখিলের কলার চেপে ধরল। নিখিলের চোখে ওনার শক্ত চোখজোড়া রেখে রাঙালো। শি ইজ মাই হার্ট অ্যান্ড শি ইজ মাই লাভ, শি ইজ মাই ওয়ার্ল্ড। তিনি দম টানেন, ফের বলেন, এই কথাটি আরেকবার মুখে উচ্চারণ করলে ট্রাস্ট মি নিখিল, তোকে আমি খুন করে ফেলবো। ওনার হাত থেকে শার্টের কলার ছাড়িয়ে নিখিল তাচ্ছিল স্বরূপ হাসল। এরপরে করিডোরের চেয়ারে গিয়ে বসে পড়ল। নাফ মাথাটা কিঞ্চিৎকর সময় নিচু করে রাখলো। ভেসে উঠল কিশোরীর গোল গোল পান পাতার মতন ভারী সুশ্রী মুখশ্রীটি। ওনার নিকটে পৃথিবীর সবচেয়ে শান্তিদায়ক সুখময় ছিল ওই একমাত্র মুখটি, যার উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা ওনাকে অধিকতর স্বস্তি দিত। আজ সেই মুখটি কোথায়? উনি উঠে দাঁড়ালেন। সে আশা করে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। মুক্তি আশ্চর্য হলো, বাধা দিতে এগিয়ে চলল। নিখিল এসে ওর হাত আটকে ধরল। মুক্তি নিখিলের হাত ধরাটি অবাকতর চোখে দেখল। নিখিল চোখ দিয়ে ইশারায় বলছে না বোঝালো। ভিতরে যাস না, কেলেঙ্কারি হবে। আপাতত পরিস্থিতি ওপর সব ছাড়। তাই বলে ওনাকে আমার বোনের কাছে ছেড়ে দিব? জানেন না উনি একজন ঠকবাজ, প্রতারক? আমি একটা কথা বলি মুক্তি, নফ ঠকবাজ নয়। ওর চোখে মুখে এখনো পাখির জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু শালা বিয়েটা কেন করছে ঠিক বুঝতে পারছি না। আমার কাছে বিয়েটা একটা রহস্যজনক গোলকধাঁধা মনে হয়। কাহিনী তো নিশ্চয় একটা আছে। মুক্তি আর কিছু বলল না, রাগে হিসেস করতে করতে চেয়ারে মাথা এলিয়ে দিল। এ কি, আপনি কে? ভেতরে কি করছেন? সিস্টার, মাত্র 10 মিনিটস প্লিজ, ইম্পর্টেন্ট। নাফের কাতর মুখটি দেখে নার্স আর প্রশ্ন করল না। বুঝলো উনি রোগীর ঘনিষ্ঠ আত্মীয় হবে হয়তো। ওকে। সিস্টার যেতেই নাফ দরজা আটকে পিনপিন করে হেঁটে পাখির নিস্তেজ দেহটার দিকে এগিয়ে গেল। পায়ের কাছে সে ওনার চরণদ্বয় থেমে পড়ল। কাটা পায়ের ব্যান্ডেজ খুলে পাশে একটি ট্রেতে রাখা। উনি তার দিকে এক পলক তাকিয়ে পাখির ক্ষতবিক্ষত পা দুটিতে ওনার উষ্ণ অধরের ছোঁয়া লেপটে দেন। এরপরে বুকের ভেতরে পা দুটি কতক্ষণ চেপে ধরে বসে রন। চোখ দিয়ে অঝরে তার নোনা জল গড়ায়। পা ছেড়ে ওর মাথার প্রান্তে এগিয়ে বসেন। সমস্ত শরীরের মারের দাগ, শুধু দাগ বলে ভুল হবে। নরম ত্বক ছিলে রক্ত জমাট বেঁধে আছে। নাকে অক্সিজেন নল ঢুকানো। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। যে নাকটা ফেটে গিয়েছিল সেটা ফুলে টমেটো হয়ে আছে। নরম অধর দুটিও ফুলে আছে। উনি ওর পাশ ঘেঁষে শুয়ে পড়েন। ওর দেহটা নিজের হাত দিয়ে আস্তে করে টেনে এনে বুকের মধ্যে নিয়ে আসেন। এরপরে হু হু করে কেঁদে ফেলেন। নীরবে কতক্ষণ ও নিথর দেহটাকে শাসালেন। এই পাগলিটা এরকম বোকার মতো কেউ পাগলামি করে? আমার কষ্ট হয় না বুঝি? তোর কিছু হলে আমার কি হতো স্বার্থপর মেয়ে? পৃথিবী ছাড়ার তোর এত চিন্তা, এত শখ, তাহলে আমাকে সঙ্গে নিলি না কেন? খানিকটা নীরব থেকে ফের বলেন, অনেক কষ্ট হয়েছিল না জান, যখন বাঁশের কঞ্চি দিয়ে অমানবিক নিষ্ঠুরের মতন আঘাত করেছিল। আসলে আমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী, যে নিজের স্ত্রীকে রক্ষা পর্যন্ত করতে পারি না। আমি পাপী রে পাখি, আমি পাপিষ্ঠ। আমার বুকে একটা ছুরি গেঁথে দে, আমার একটু মরতে ইচ্ছে করে, ভীষণ করে মরতে ইচ্ছে করে। তোর মতন নিশ্চিন্তে ঘুমাতে ইচ্ছে করে। কতকাল আমি ঘুমাই না জানিস? সারা রাত শুধু জেগেই থাকি। দিনে ঘুমাই 4-5 ঘন্টা, তবু আগের মতন তৃপ্তি পাই না। পাখির মাথাটা কাত করে বুকের ভেতরে জড়িয়ে রাখলেন তিনি। ওর মাথায় শতবার চুমু খেলেন। ফোলা ফোলা গাল অধরেও বাকি রাখলেন না। ওর আঘাতপ্রাপ্ত হাতটার দিকে তাকিয়ে মনে মনে ক্রুদ্ধ হলেন। কাজল, রেখা আন্টি, আপনাকে আমি ছাড়ব না। আমার স্ত্রীর গায়ে হাত তোলার আপনার কোনো রাইট নেই, তবু হাত তুলেছেন। এর প্রায়শ্চিত্ত বোধ আপনাকে করতে হবে। শুধু খারাপ সময়টা যেতে দিন, এরপর এর জবাবদিহিতা আপনার থেকে আমি সুদে আসলে কড়াই গণ্ডায় তুলে নিব। 10 মিনিটের কথা বললেও তিনি পুরো আধ ঘন্টা পর কেবিন থেকে বের হলেন। দরজার সামনে নার্সটিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটার দিকে দুটো 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, থ্যাঙ্কস, আপনার বোনাস। আর ভালো করে ড্রেসিং করবেন কিন্তু, ও যেন শরীরে ব্যথা না পায়। আর হ্যাঁ, যতদিন এখানে থাকবে ওর সেবা আপনিই করবেন। এতে আপনাকে আমি অগ্রিম কিছু টাকা দিব। আমার ছেলেরা আপনার কাছে টাকা পৌঁছে দিবে। এরপরে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে হসপিটালের কাউন্টারে গিয়ে বিলটা পে করে যান।
সেই কখন থেকে রমিজ নওয়াফের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে যাচ্ছে। ভেতর থেকে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তার অনেক ভয় করলো। হসপিটাল থেকে আসার পর উনি সরাসরি ট্রি হোমে চলে এসেছে। ওনার আচরণ ছিল যথেষ্ট সন্দিগ্ধময়, এলোমেলো। চোখ দুটি ফোলা ছিল। পাঞ্জাবির বুকের পাশে রক্ত মাখা দেখালো। এরপরে যে শয়নগৃহে ঢুকলোই, আর বের হয়নি। সে চিন্তিত মুখটা নিয়ে জানালার প্রান্তে গিয়ে মুখটা উঁচু করে তুলে রুমের ভেতরে উঁকি দিল। মুহূর্তের মধ্যে পুরো গা ছমছম করে উঠল। সমস্ত শরীরের পশম অবধি কেঁপে উঠল। অর্ধনগ্ন অবস্থায় তিনি ডান হাতটাকে ক্যাচক্যাচ করে ছুরি দিয়ে কাটছেন, যেন গরুর মাংস কাটছেন তিনি। শুধু কাঁটায় সীমাবদ্ধ ছিলেন না, সেই সাথে হাতের তালুসহ আঙুলগুলোকে ইট দিয়ে বীভৎসভাবে ও নিষ্ঠুরতার সঙ্গে ছেঁচে থেতলে দিচ্ছেন। পুরো হাতটি রক্তে মাখামাখি, তবুও তার থামার নাম নেই। দৃশ্যটি দেখে রমেজের পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি করে পারে নিজের প্রতি এমন অমানবিক পৈশাচিক জুলুম অত্যাচার করতে? নিশ্চয়ই ওনার মাথা ঠিক নেই। ওনাকে থামাতে হবে, নয়তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। সে জলদি নোভার নাম্বারে ডায়াল করলো। জরুরি করে ট্রি হোমে আসতে বলল। নোভা ট্রি হোমে আসার পর জানালা দিয়ে দেখলো নওয়াফের বীভৎস উন্মাদের ন্যায় আচরণ। ছেলে যেন নিজের মধ্যে নেই। একের পর এক আঘাতে হাতটিকে করেই যাচ্ছে, যেন কত শত রাগ তার হাতটির প্রতি। নোভা চিন্তিত মুখটা নিয়ে রমেজের কাছে জিজ্ঞেস করলো, রুমে ঢোকার চাবি আছে কিনা? রমেজ একটি চাবি বের করে হাতে দিল। নোভা বিলম্ব করলো না আর, ঝটপট দরজা খুলে ভেতরে ঢুকলো। নাফকে পেছন থেকে আটকে দিয়ে ওর বাম হাতটা ধরে ফেলল। নাফ ঘাড় ঘুরিয়ে রক্তিম দৃষ্টিজোড়া নিয়ে নোভার দিকে তাকায়। ছোট ভাইয়ের এমন প্রলয় কাণ্ডের মতন অদ্ভুত আচরণ দেখে নোভার বুকটা দপ করে কেঁপে উঠল। বুকের অভ্যন্তরে হুহু করে কান্নার সুরধ্বনি বাজে। নাফের কাছ থেকে ইট আর ছুরি সরিয়ে নিয়ে ওনাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন পাগলামি করছিস কেন ভাই? তোর মতো ম্যাচিওর স্ট্রং বয়ের কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। কেন আপু, আমার ভিতরে কি কোনো অনুভূতি নেই? না, দুনিয়ার সব অনুভূতি কেবল তোমাদের মেয়েদের ভিতরে আছে। আমরা পুরুষরা শুধু দুনিয়ায় এসেছি কঠিন পাথরে নিজেদের গড়তে। আমি তেমনটা বলিনি নওয়াফ। কিছুক্ষণ চুপ করে থেকে নাফ ওর বোনের গলাটা শক্ত করে আঁকড়ে ধরে হু করে কেঁদে উঠল। এই লাইফে প্রথম নাফকে নোভা কাঁদতে দেখলো। ওর দাদা যখন মারা গিয়েছিল তখনও ছেলেটা কাঁদেনি, কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারেনি। কঠিন হৃদয়টা শক্ত খলস ছেড়ে বেরিয়ে এসেছে। ও এমনটা কি করে করতে পারলো আপা? জীবনের কঠিন মুহূর্তেও আমি এতটা কষ্ট পাইনি যতটা আজও আমাকে দিয়েছে। কি করে পারলো এমন নিষ্ঠুরের মতন নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় আনতে? কেন ও গলায় ফাঁস দিতে গেল? কেন এই চিনল আমাকে? ও বুঝলো না আমায় আপা, বুঝলো না। ও আমার মনটাকে বুঝলো না। ও আমায় কখনো ভালোবাসেনি আপা, ভালোবাসেনি। ভালোবাসলে কখনো এমন আচরণ করতে পারতো না। নাও প্লিজ শান্ত হ প্লিজ। তুই যদি সামান্য আঘাতে এমন পাগলামি করতে পারিস, ও কেন আনম্যাচুরিটি হয়ে পারবে না? একটা কথা বোঝার চেষ্টা কর। তোর 30+ বয়স, সেখানে ও সবে 16+। এই বয়সে মেয়েদের আবেগ বেশি হয়। আবেগের বশে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তার ভিতর মেয়েটার উপর শারীরিক মানসিক যে আঘাত গিয়েছে, তাতে এসব অস্বাভাবিক কিছু না। একটা সত্যি কথা বলবি তো ভাই, এই বিয়েটা আদৌ করবি তো তুই? আমাকে একা থাকতে দাও আপা। নোভা হতাশ হয়। কিছু তো একটা আছে যার কারণে না বিয়েতে মত দিয়েছে। সে করুণ কণ্ঠে বলল, রক্ত ঝরছে, হাতটা অন্তত ব্যান্ডেজ করতে দে। এই সামান্য রক্ত ঝরলে মরবো না, এর চেয়ে অধিক রক্তক্ষরণ আমার ভিতরে বইছে। তুমি এখন যাও, আমি বিশ্রাম নিব, অধিক ক্লান্ত। নোভা আর কিছু বলল না। রমেশকে নাফের খেয়াল রাখতে বলে বেরিয়ে গেল। সকাল তখন 8টা। নাফের হাতে মোটা ব্যান্ডেজ। তালুকদার বাড়ির দিকে এগিয়ে আসছিল। মুখে অভিব্যক্তি যথেষ্ট শান্ত ও শক্ত। খাবার টেবিলে সবাইকে দেখলেও নাফকে পাওয়া গেল না। উদ্বিগ্ন চিত্তে ফাতিয়ানুর সদর দরজার প্রান্তে দৃষ্টি দেন। সেই সময় না বিষণ্ণ মুখটি চোখে পড়ে উনার। এসেছিস তুই? আয় বস, নাস্তা খেয়ে নে। এরপরে কত কাজ বাকি, আবার বিয়ের ঝামেলাও পোয়াতে হবে।
আমার খিদে নেই আম্মি। কিছু না খেলে অসুস্থ হয়ে যাবি তো। চিন্তা করো না আম্মি, বিয়ে না করে আমি মরবো না। ফাতিহা নূরের বুকটা অকস্মাৎ ধক করে উঠল। নাভ দোতলায় ওঠার জন্য প্রথম সিঁড়িতে সবে পা রাখতে যাচ্ছিল, আচমকা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। ফাতিহা নূর দ্রুত ছুটে এলো ওকে ধরতে। তার আগে উনি নিজেকে সামলে নিলেন, কঠোরভাবে বলে উঠলেন, ছুবে না আমায়, দূরে থাকো। ফাতিহা নূর কিঞ্চিত কেঁপে উঠলেন। নাফের উগ্র আচরণে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ছেলের এমন অদ্ভুত আচরণের যথেষ্ট কষ্ট পেলেন। তিনি কি ছেলের কাছে বেশি কিছু চেয়ে বসেছেন? রাতে আর পাখির জ্ঞান ফেরেনি, খুব ভোরে মেয়েটার জ্ঞান ফিরেছিল। সবার প্রথমে মুক্তিকে চোখে পড়ল। নিখিল গিয়েছে নাস্তা আনতে, স্বাধীন বাড়ি চলে গেছে। মুক্তি পাখিকে হাত মুখ ধুয়ে নিজেও গেল হাত মুখ ধুতে। এর মধ্যে ডাক্তার এলো, অনেক কিছু জিজ্ঞেস করলো। এক প্রান্তে জিজ্ঞেস করলেন, আপনি কি প্রেগনেন্ট? পাখি মাথাটা নত করে রাখলো। ডাক্তার চোখ কুচকালো। বিয়ের আগে এসব মোটেও ভালো না। তাছাড়া আপনার বয়স দেখেছেন, দ্বিতীয়বার এসব কাজ করবেন না। আমি বিবাহিত স্যার। ডাক্তারটি আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ছোট মুখটার দিকে, যেন বিশ্বাসই করেনি ওর মুখের কথা। পরে ভাবলেন প্রেম করে হয়তো গোপনে বিয়ে করেছে। এমন হয়তো। বর্তমানে গ্রামগঞ্জে শহরে অহরহ এই ঘটনা। পাখি, আপনি জানেন আপনার শরীর অধিকতম দুর্বল। প্রেগনেন্টের সময় দেহ এত দুর্বল থাকা মোটেও ভালো লক্ষণ নয়। শরীরে হিমোগ্লোবিন কম, নিজের শরীরে একটু যত্ন নিন। আর হ্যাঁ, যাওয়ার সময় গাইনি ডক্টরের থেকে চেক আপ করে নিয়ে যাবেন। এরপরে ডাক্তার চলে গেল। মুক্তি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। টায়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কে এসেছে? ডক্টর। কি বললো? ও মিথ্যে কথা বলল। আজই বাড়ি যেতে পারবো? আর দুদিন থাকলে ভালো হতো না? আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, আমরা দুপুরের পর রওনা হব। নিখিল আসলো নাস্তা নিয়ে। পাখিকে জোর জুলুম করে একটা রুটি খাওয়ানো হলেও বাকি একটা খাওয়াতে পারেনি। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে নিখিল বলল তার এখন যেতে হবে। বারবার তালুকদার বাড়ি থেকে ফোন আসছে, গায়ে হলুদে থাকতে পারেনি অজুহাত দেখিয়ে। বিয়েতে না থাকলে কেমন দেখায়। এর মধ্যে কাউন্টারে বিল পে করতে গিয়ে দেখলো বিল পরিশোধ করা। খোঁজ নিয়ে জানতে পারলো না বিল পরিশোধ করে গেছে। তবে নিখিল এই ব্যাপারে ওদের কাছে কিছু বলল না, শুনলে আবার কিয়ামত করে ছাড়বে। তবে মনে মনে কিছু বকাঝকা করে ছাড়লো নওয়াবকে। মুক্তিকে আর ওসব বলতে গেল না। যা মাথা গরম মেয়েটার, দেখা যাবে এটা নিয়ে আরেকটা ঝামেলা শুরু করে দেবে। নিখিল সকাল সকাল গেলেও ওরা দুপুরের পর রওনা হলো। স্বাধীন দুপুরের ভাত এনেছিল, ওর আম্মাই নাকি বেঁধে পাঠিয়েছে। শুনে আশ্চর্য হলো, মুক্তি কিছু বলেনি। ভাত খাওয়া শেষ হলে ওরা অটোতে করে বাড়ির দিকে ছুটল। পাখির মাথাটা মুক্তির ঘাড়ের ওপর। তালুকদার বাড়ির সামনে মেলার ভিড়, শত শত লোক। বিবাহের যে ধুমধাম আয়োজন চলছে তা স্পষ্ট। নিখিলকে ওই মুহূর্তে তালুকদার বাড়িতে দেখলো মুক্তি। ওর জেদ তত্তর করে বাড়ল। এই জন্য সকাল সকাল বুঝি চলে এসেছে। সব কয়টা এক গাঙের মাঝি। লোকেরা মিষ্টি খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। তার মানে বিয়ে শেষ। পাখির বুকটা ধক করে উঠল। সে মুখটা ঢেকে এক পলক চাইল। অমনি নাফকে বর সেজে স্টেজে বসে থাকতে দেখলো। পাশের বধূ সেজে সিমরান বসা। মুরব্বীরা ওদের প্রাণ খুলে দোয়া করছে। ওই দৃশ্যটা সে নিতে পারল না, চোখটা দ্রুত ঘুরিয়ে নিল। বুকটা বড্ড ভারী ভারী লাগলো, চোখ দুটি বড্ড জ্বালা করছে। হয়তো রোনাচাল গড়াবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যা পাখি, মুক্ত করে দিলাম তোকে। আজ এই মুহূর্ত থেকে হোক আমার পরিবর্তন, কঠিন পরিবর্তন, অগ্নি পরিবর্তন, পাথর পরিবর্তন। যেই পরিবর্তন আপনার নওয়াফের বুকে ধারালো তরোয়ালের মতন বিদ্ধ হবে। আমি পাখি নিজেকে নিজে কথা দিচ্ছি, আমি এমনভাবে নিজেকে করব যাকে ভাঙতে গেলে আপনি নিজেই ভেঙে যাবেন। হৃদয়টাকে কঠিন কষ্টি পাথরে করব, সামান্যতম ঝড়েও যেন উপড়ে না পড়ে। আপনি নওয়াফ আমার পরিবর্তন দেখে থমকে যাবেন। বহুবার সেই কিশোরী নারীটিকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল উন্মাদ হয়ে কাতরাবেন। আফসোস করবেন নিজের ভাগ্যের প্রতি, কঠিন আফসোস। সেদিন নিজের কপাল দেয়ালে ঠুকবেন, তবুও পাবেন না আমায়। কারণ তাকে নিজ হস্তে আপনি গলা টিপে হত্যা করেছেন। তার দীর্ঘ পথের পরিবর্তন আপনার বুকে ভূমিকম্পর মতন নাড়িয়ে ছাড়বে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, দেখা ছাড়া আর কিছুই করার ক্ষমতা আপনার ভেতরে থাকবে না। শুধুমাত্র সময়ের প্রয়োজন। অটো ধীরে ধীরে তালুকদার বাড়ির প্রাচীর রেখে ছুটে চলেছে। বুকে পাথর বেঁধে পাখি ওর বোনের বুকে শক্ত বনে শুয়ে পড়ে। চোখ দুটি ঝাপসা হতে চায়। ও কঠিন স্বরে শাসালো, বেঈমান চোখ রে, তুই আমার হয়ে অন্য কারোর জন্য কেমনে কাঁদিস? কাঁদিস না। সময়টা হয়তো আমার খারাপ যাচ্ছে, তবে ইনশাআল্লাহ কষ্টের পর একদিন সুখ আসবে।
সেটা হবে আমার দীর্ঘ পরিশ্রম, পথযাত্রার প্রাপ্তিময় সুখ। বাড়ি ফেরার পর প্রথমে মুক্তি গরম পানি করে পাখিকে গোসল করিয়ে দিল। এরপরে ওকে কাপড় পরাতে গিয়ে দেখে ওর পিঠে অসংখ্য মারের দাগ। ওর মাথাটা মুক্তি বুকের সঙ্গে চেপে ধরলো। আমার সোনাটারে এত যন্ত্রণা কেমনে সহ্য করস? তোর ভিতরে কি আদৌ করে প্রাণ আছে রে পাখি? প্রাণ না থাকলে দেহটা এতক্ষণে মাটির তলায় চাপা থাকতো আপা। মুক্তি কিয়দংশং ও শান্ত মুখটার দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল। আর কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না। ওকে শুকনো কাপড় পরিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিল। রাত তখন 12টা। পাখি কনকনে শীতের ভেতরে শানের ঘাটের বৈঠকখানার ওপর চিত হয়ে শুয়ে আছে। ওর দেহটা যেন প্রাণহীন একটা, যেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হাত দিয়ে টপটপে তাজা রক্তের বিন্দু বিন্দু ফোঁটা শানের ঘাটের ওপর পড়ে ভিজে যাচ্ছে, অথচ ও বেশ শান্ত। ওর চোখ দুটি নোনা জলে ভেজা চোখ দুটি নিয়ে খোলা বিস্তর আকাশের দিকে একমনে একধানে তাকিয়ে আছে। ওদের বাড়ির সামনে কুদ্দুসের দোকানে সাউন্ড বক্সে গান বাজে। এই রকম হলে পারফেক্ট হতো। আজ তো ওনাদের আবার ভাষ্যরাত। নতুন বউকে উনি স্পর্শ করবেন, বুকে জড়াবেন, কত কত জায়গায় আদর করবেন, অন্তবাসের ফিতা খুলে খুব গভীরে গিয়ে পৌঁছে যাবেন, চুমু খাবেন। নারী দেহটিতে উনি উন্মাদের ন্যায় পুরোপুরিভাবে মগ্ন হবেন। ওর বড্ড জানতে ইচ্ছে করলো। আচ্ছা নওয়াব ভাই, সিমরান আপুকে ঠিক তেমন করে কি আদর আচ্ছা নওয়াব ভাই কি সিমরান আপুকে তেমন করে আদর করবে যেভাবে আমাকে বুকে নিয়ে উম্মাদের ন্যায় করতেন? কত রাত আমরা একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, সেসব কি আপনি ভুলে গেছেন? অবশ্য ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু না। আজকের পর থেকে আবার পুরোপুরিভাবেই ভুলে যাবেন। আমার গড়া সংসারটায় আজ অন্য কাউকে বসাবেন। আপনার বাম পাশের বালিশটায় আজ অন্য একজন শোবে। দুজনে কত সুন্দর করে রাত কাটাবেন, মধুময় রাত। আর এদিকে আমি হাতের রক্ত ঝরাবো, চোখের পানি খোয়াবো, তবে বেশি দিন না। একদিন সব কিছুর সমাপ্তি হবে। প্রথম প্রথম আপনাকে ভুলতে কষ্ট হবে। অনেক অনেক ভালোবেসেছিলাম তো, তাই ভোলা অত সহজ নয়। হয়তো কখনো ভুলতেও পারবো না, তবে আপনার মায়ার শোক ঠিকই কাটিয়ে উঠতে পারবো। এরপরে জন্ম নেবে এক অগ্নি পাখির, যাকে আপনি ছুতে গেলে তার উষ্ণতায় পুড়ে কয়লা হয়ে যাবেন, যার ওই ভয়াবহ পরিবর্তন আপনি কোনোদিন কল্পনাও করেননি, করবেনও না। একটু সময় নিচ্ছি নিজেকে পরিবর্তন করবো। নিতর হয়ে কতক্ষণ কনকনে শীতের মধ্যে পুকুর পাড়ে বৈঠকখানায় শুয়ে রইল। এরপরে পুকুরের কনকনে ঠান্ডা পানির ভেতরে ও নেমে পড়ে। এত শীত, এত ঠান্ডা, তবু আশ্চর্য ওর শীত লাগে না। বরফের মতন পানিতে স্বাচ্ছন্দ্যে নেমে আস্তে আস্তে গভীরে পৌঁছে যায়। নাক চেপে পানির নিচে ডুবে দেয়। কতক্ষণ দমটা বন্ধ করে রাখে। এর ভেতরে ওর আব্বাকে দেখতে পায়। খুব সুন্দর একটা মুখ। পাখি হাসে, প্রাণ খোলা হাসি। নাক থেকে হাত সরিয়ে ওর আব্বাকে ছুঁতে চায়, কিন্তু একই সে ছুঁতে পারে না কেন? পাখি ঠোঁট উল্টে কেঁদে ফেলে। একি আপা, তোমাকে আমি ছুঁতে পারছি না কেন? আমাকে ছোঁয়া যায় না যে মা। আব্বা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এখানে আমি থাকতে চাই না আব্বা, আমার দম বন্ধ হয়ে আসে। মারে, দুনিয়া হলো একটা কঠিন অগ্নি পরীক্ষা। এখানে তুই হাজারবার হোঁচট খেয়ে পড়ে গেলেও নিজেই উঠে দাঁড়াতে হবে। কেউ ওঠাতে আসবে না, নিজেকেই পথ চিনে চলতে হবে। কত শত মানুষ থাকবে তোকে আঘাত করার জন্য, কিন্তু তোর নিজেকে শক্ত রাখতে হবে, লক্ষ্যপথে স্থির থাকতে হবে। একটা কথা মনে রাখবি, মানুষ আঘাত করে কষ্ট দেওয়ার জন্যই। যখন দেখে তার আঘাত সত্যি সত্যি কষ্ট পাচ্ছিস, তখন সে পৈশাসিক আনন্দ পায়। আর যখন দেখে এত আঘাত করার পরও লোকটা কষ্ট পাচ্ছে, কাঁদেও না, তখন তারা হেরে যায়। নিজেকে একটা বৃক্ষ মনে করে। বৃক্ষকে মানুষ হাজার গালি দিলেও সে শব্দ করে না। তুই নিজেকে ঠিক তেমনিভাবে তৈরি কর, দেখবি পাহাড়ও তো রাস্তা আটকাতে পারবে না। মনে রাখবি, বোকারা কর্মে নয় কোথায় নাচে, আর বুদ্ধিমানরা কথা কম বলে, কর্মে তাদের পরিচয় দেখায়। আমার জীবন দিয়ে তোকে আমি বাঁচিয়েছি মা, সেই তোকে এই অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগছে না। শরীরের একই হাল করেছিস, এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। আব্বা, আমার এত কিছু দরকার নেই, আমি শুধু তোমার সঙ্গে যেতে চাই। নাও না আব্বা। এখানে সবাই আসতে পারে না মা, সৃষ্টিকর্তা যাদের নিয়ে আসে একমাত্র তারাই আসতে পারে। এরপরে ধীরে ধীরে ওর বাবার প্রতিচ্ছবিটা মিলিয়ে যায়। পাখি চিৎকার করে উঠল, আমাকে সঙ্গে নাও আব্বা, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমাকে ছেড়ে যেও না আব্বা। আর কোনো বাক্য ওর বাবার থেকে ফিরে এলো না। ওর আব্বার ছায়াটা মিলিয়ে যায়। শত খোঁজার পরও পাখি খুঁজে পায় না।
পাখি পানি থেকে উঠে পড়ে। শানের ঘাটের দিকে আসতে দেখলো একটা মোটা লম্বা আকৃতির কালো দানব ছায়া ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। লোকটার চোখ দুটি ছিল উজ্জ্বল, পশুর মতন জল জল দেখতে। মেয়েটার ভয়ে দম ফুরাবার জোগাড়। নরনচয়নের জো মাত্র দেহে নেই। ওর নিকটে এসে দানবটা ওর গলা চেপে ধরে। ওর দম বন্ধ লাগে, গলা শুকিয়ে আসে। ছোড়ার জন্য হাত পা ধরফরিয়ে লাফিয়ে ওঠে, কিন্তু ছাড়াতে পারে না। একসময় দম ফুরিয়ে যায়। সে পুরোপুরি নেতিয়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে থাকে। লোকটা পৈশাচিক হাসে, ওর ঘাড়ে ধারালো সূচালো দাঁত বসিয়ে দেয়। আচমকা পাখি গলা ফাটিয়ে চিৎকার করে উঠে বসে, বুক ধরে বেদরে কাশে। কাঁচতে কাঁচতে ওর গলা শুকিয়ে এলো। আশপাশ তাকিয়ে দেখলো সে শানের ঘাটের বৈঠকখানায় আছে। ওর হৃৎপিণ্ডের গতিবেগ এখনো থকথক করে লাফাচ্ছে। বুঝলো সে নিষ্ঠুর নৃশংসতম একটা দুঃস্বপ্ন দেখেছে। রীতিমতো এখনো হাত পা কাঁপছে। সে পুকুর পার এসেছিল, এটা সত্য। হাতও কেটেছিল, এটাও সত্য। তবে পুকুরে নামেনি, এর মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর সেই ঘুমের মধ্যে বিভৎস দুঃস্বপ্নটা দেখেছে। ওর বাবা আর ওই কুৎসিত দানবটাকে দেখা সবই একটা দুঃস্বপ্ন ছিল। ইতিমধ্যে ওর হাতের রক্ত জমাট বেঁধে গেছে। তার দিকে এক পলক তাকিয়ে বৈঠকখানা থেকে নামলো। জলদি জুতা পরে ঘরের দিকে ছুটলো। ও ঘরের ভেতরে যাওয়ার পর একটি লম্বাটে ছায়া পুকুর পাড়ের লম্বা শিমুল গাছটির আড়াল থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে ছায়াটি বৈঠকখানার দিকে এগিয়ে চলল। শানের ঘাটের উপর বসে পড়ল। মেঝেতে গড়িয়ে পড়া রক্তের জমাট বাঁধা থেকে এক ফোঁটা রক্ত হাতে তুলে নিল। সেটার দিকে দীর্ঘ মুহূর্ত ধরে তাকিয়ে থাকে। এরপর মিথ্যা বাড়ি থেকে নির্বিঘ্নে নীরবে বেরিয়ে গেল। খুব ভোরে ঘুম ভেঙেছে ফাতিয়া নূরের। ঘুম থেকে উঠে সবার আগে সিমরানের খোঁজ খবর নিলেন। মেয়েটা নাকি রান্নাঘরে। বিয়ের প্রথম দিনে রান্নাঘরে পুত্র বউকে পেয়ে তিনি খুশিতে বাকবাকুম। উনি খাবার টেবিলে বসতে সিমরান এসে হাজির। ফাতিয়া নূরের প্লেটে রুটি আর ভাজি দিচ্ছেন। টেনে তিনি ওকে তার পাশে বসিয়ে দিলেন। এরপরে ফিসফিস করে বললেন, সব ঠিকঠাক আছে রে মা? রাতটা ভালোভাবে কেটেছে তো? উনি কি জিজ্ঞেস করতে চাইছে সিমরান বুঝলো। সে মাথা নাড়িয়ে বোঝালো, কিচ্ছু ঠিক নেই ফুফি। উনি গতকাল রাতে আমার ঘরে আসেইনি। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। চিন্তা করিস না, পুরুষ মানুষ তো মনের টানে না আসুক, শরীরের টানে ঠিকই আসবে। দেখিস না নওয়াফের বাপকে ভালোবাসতেন কাজল রেখাকে, অথচ ওনার সন্তান সব এলো আমার গর্ভ থেকে। একটা কথা মনে রাখবি, যেভাবে হোক পুরুষকে বিয়ের প্রথম হাতে রাখবি। আমার ছেলে তো শুধু প্রেমই করেছে, বিয়ে তো করেনি। প্রেম একদিন ঠিকই ভুলে যাবে, কিন্তু তুই ঘরের বউ, ঘরেই রবি। সিমরান উত্তর দিল না। সে গভীর ভাবনা জগতে ডুবে। নোভা আবুল স্যারের জন্য নাস্তা নিয়ে আবুল স্যারের রুমে ঢুকলো। আশপাশ সতর্কতার সঙ্গে এক ঝিলিক তাকিয়ে দরজাটা আটকে দিল। আবুল স্যার চরম অবাক হলেন। ই ম্যাডাম, আপনি কি চাচ্ছেন সকলে সকাল সকাল আপনার সঙ্গে জোর করে ধরে বেঁধে আমার বিয়েটা অন্তত দিয়ে দেখ? ফালতু কথা বন্ধ করো। একটা সত্যি কথা বলবে, নওয়াফের কাপিন ও কবুলের সময় তুমি ওর পাশে ছিলে না? ছিলাম তো। আমি, কাজী, নওয়াফ আর সিমরান, এরা সবাই সিমরানের রুমেই ছিলাম। এবার বলো তো, নওয়াফ কি সত্যি এই বিয়েটা করেছে? আবুল স্যার দরজা খুলে আশপাশে এক পলক ভালোভাবে সূক্ষ্ম নজরে দেখে নিলেন। এরপর সতর্ককরণ মুখে বললেন, পাগল হয়েছো? নওয়াফ করবে সিমরানকে বিয়ে? ওখানে তো কোনো বিয়েই হয়নি। কাজী উল্টে সবাইকে গান শুনিয়েছে। নোভা অবাক নেত্রে বলল, এসব কি বলছো? তাহলে সিমরান কেন মিথ্যে মিথ্যে নওয়াফের বউ হওয়ার নাটক করছে? নাটক বাস একটা, তাই। আচ্ছা, তোমার ওইটা কি কোনো মা? ড্রামা কুইন একটা। নোভা তর্জনী আঙুল তুলে শাসালো, খবরদার আমার আম্মিকে নিয়ে একটা উল্টো পাল্টা কথা বলবা না। উনি যা সহ্য করেছেন তা কেউ করে না। আমার পিতা ছিল বড় নারীর প্রতি আসক্তি। ওই নারীর পিছনে ছুটে আমার আম্মার জীবনটা ও আমাদের জীবনটা নরক বানিয়ে ছাড়ছে। কম কাঁদাইনি আমার আম্মাকে, আর ওনার আদর স্নেহ ভালোবাসা আমরা কখনোই পাইনি। তা থেকে সবসময় বঞ্চিত ছিলাম। যা আদর স্নেহ ভালোবাসা আমাদের দিয়েছেন কেবল আম্মা। তাই হয়তো নওয়াফ আম্মাকে একটু বেশি মান্য করে। তাই বলে অতীতের সূত্রপাত ধরে তিনি না নওয়াফের লাইফটা নষ্ট করার রাইট রাখেন না? এত কথা আমি জানি না, তবে এ কথা সত্য যে নওয়াফ সিমরানকে বিয়ে করেনি শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। সিমরানকে আমারও পছন্দ নয়, সেই হিসেবে পাখিই বেস্ট। আমার ভাইয়ের সঙ্গে মানাবেও ভালো।
নোবা একটা কথা বলবো, কাউকে বলবে না তো? প্রমিস করো। এতে প্রমিস করার কি আছে? তোমার গোপন কথা কখনো কাউকে বলেছি আমি? তা বলোনি। আমার কিন্তু ধৈর্য কম, জলদি বলো। আমার মনে হয় নওয়াব গোপনে পাখিকে বিয়ে করেছে। অতি আশ্চর্যে নোভা চমকপ্রদ এক বুক নিঃশ্বাস নিয়ে বলল, কি? আস্তে শোনা, এত জোরে শব্দ করলে কেউ শুনে ফেলবে তো। তুমি জানো কিভাবে? সঠিক যদিও জানি না, তবে নওয়াবের কিছু কিছু কথা গতকাল আমি শুনেছি, সেখান থেকে আন্দাজ করছি কিছু একটা আছে। হলে সবচেয়ে বেশি খুশি হব, কেননা আমি চাই আমার ভাইটা তার প্রিয় মানুষটিকে পাক। ওর মনে অনেক কষ্ট চাপা পড়ে জমে আছে, চাপা স্বভাবের হওয়ায় ফলস্বরূপ নিজের কষ্টের কথা কারোর সঙ্গে কখনো শেয়ার করবে না। এই জন্য মাঝে মধ্যে ওর উপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ লাগে। যাই হোক, এখন আসি। কাউকে আবার বলো না এসব। তোমার ভাই একদিন বোমা ফাটাবে, তার অপেক্ষায় থাকো। গত কয়েকদিন ধরে নওয়াফের খোঁজ নেই। গোটা গ্রাম তদন্ত চালিয়ে অন্বেষণ করেও ওনার সন্ধান মেলেনি। এ এক মস্ত বিরাট চেতনার বিষয়। কোথায় গিয়েছে, কি করছে, সম্পূর্ণ কিছু তালুকদার পরিবারের অজানা। এদিকে চিন্তা চেতনায় ফাদিয়া নূরের মস্তিষ্ক ছিঁড়ে যাওয়ার মতন দশা। আজ বৌভাত হওয়ার কথা ছিল, সেখানে ছেলেটা সম্পূর্ণ লাপাত্তা। না আছে খোঁজ, না আছে খবর। রমেশকে বেশ কয়েকবার ফোন করেও নওয়াফের সন্ধান পাওয়া গেল না। এক ভরা সন্ধ্যায় ছেলেটার খোঁজ পেলেন, তখন শুনলেন ঢাকা আছে। ফাতিহা নূরের ভাই একজন সেনাপ্রধান, ওনার বাড়িও ঢাকা। ফাতিহা নূর আর বিলম্ব করলেন না। লোকে তাদের ইতিহাস চর্চা করার আগে তিনি সিদ্ধান্ত নিলেন তার ভাইয়ের কাছে যাবেন। ইতিমধ্যে নিকটাত্মীয়রা কানাঘুষো শুরু করে দিয়েছে। সেই বিয়ের আসর থেকে যে নাফ উঠে বেরিয়ে গিয়েছে, এরপর আর ওনার চরণধুলিও তালুকদার বাড়িতে পড়েনি। এভাবে চলতে থাকলে সকলের কাছে ওনাদের দুর্নাম বদনাম ছড়াবে। তাই বুদ্ধি খাটিয়ে তিনি সকাল সকাল সিমরানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। সন্ধ্যার মধ্যে তারা ঢাকা পৌঁছে গেলেন। নওয়াবকে বলেছিলেন ওর মামার বাসায় আসতে। উনি রাত 12টার দিকে আসলেন। রুমের ভেতরে ঢুকতে দেখতে পেলেন পুরো ঘর তাজা সুগন্ধিময় ফুলে ফুলে ভরা। মিষ্টি গন্ধে রুমের অভ্যন্তরে মাতাল মাতাল লাগে। সারি সারি মোমবাতিগুলি রোমাঞ্চকর এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে যান। দেখতে পান খাটের মধ্যেখানে তাজা ফুল ছিটানোর ওপর একটি জীবন্ত ফুল বসে আছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তিনি ছুটে যান, বিছানার এক প্রান্তে গিয়ে বসেন। ঘোমটা খুলে বলে উঠলেন, মাশাল্লাহ। সিমরান খানিকটা ভরকালো, থমকালো। বিভ্রান্তিকরণের কিঞ্চিতকরণ অবাক হলো। চোখে মুখে কিং কর্তব্য বিমূঢ়তা স্পষ্ট বিদ্যমান। চিত্ত জুড়ে বাড়ে উদ্বিগ্নতার চঞ্চলতা। লজ্জায় গাল দুটি রক্তিম হয়ে এলো। নওয়াফের দিকে এক ঝিলিক তাকিয়ে লাজুক হাসে। ক্ষণিকের ভেতরে পুনরায় লাজুক দৃষ্টিচোরা নিচু করে নেয়। নওয়াব টান মেরে ওর শাড়ির আঁচলের পিন খুলে ফেলল। অধরে করে ওনার খেলা করে এক রহস্যময় হাসির আলোড়ন, যা অনেকটা সিমরানের ভেতরে অদ্ভুত ভয়ের কম্পন জাগিয়ে তোলে। নিজের শুকনো মুখটা উনি ওর কাছে এগিয়ে নিতেই সিমরান শুকনো ঢোক গেল। তত্তর করে নড়িত অথর থেকে তুতলিয়ে তুতলিয়ে বেরিয়ে এলো, এসব কি করছে না ভাই? আমাদের তো কোনো বিয়ে হয়নি। এতক্ষণ এর আশাই যেন তিনি ছিলেন। ওর দিকে ঘৃণাভরা মিশ্রিতে তাকিয়ে ওর মুখের উপর থুতু ছুঁড়ে মারলেন তিনি, যেমনটা আমরা নোংরা ময়লা আবর্জনা দেখলে করে থাকি। ঠিক তেমনি সিমরান যেন ওনার কাছে ঘৃণিত একটি বস্তু। তিনি রাগের দাবানলে হিসিয়ে বৈনাশ্বরের মতো জ্বলে ওঠেন। লাথি মেরে ওরে খাট থেকে ফেলে দিলেন। শুধু ওকে ফেলে দেওয়াতে সীমাবদ্ধ ছিলেন না, পুরো বিছানায় ফুল চাদর খামচে ওর মুখের ওপর ছুঁড়ে মারলেন। তেরে এসে ওর গলাটা এমন করে চেপে ধরেছেন যেন আজকে তিনি না মেরে ক্ষান্ত হবেন না। পরপর গালে 4-5খানা সজোরে চর বসিয়ে দিলেন। সিমরানের পুরো মাথা ফো ফো করে ঘুরতে শুরু করে দিল। মুখ দিয়ে তিনি নানা রকম নোংরা বিশ্রী ভাষায় গালাগালি শুরু করে দিয়েছেন। শালিক বেটি, তুই ভালো করে জানতিস তোর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি, তবু তোর এত কুরকুরানি কেন মাগি? এত এত চুলকানি কেন? এই বাসর ঘর যখন সাজাচ্ছিল তখন তুই দেখিসনি? না চোখে পট্টি পড়েছিলি? বাধা দিসনি কেন নটির বাচ্চা? থতমা একদম ফাটিয়ে ফেলবো, উত্তর দিস কিন্তু। সিমরান উত্তর দেবে কি? তার গলাটা এমনভাবে বলিষ্ঠ হাতের আঙুল দিয়ে সজোরে চাপ প্রয়োগ করে চেপে ধরেছে, দম ফেলার কোনো জো নেই। ক্রমে ক্রমে তার শ্বাসকষ্ট শুরু হলো। খুক খুক করে কেসে উঠল। আরেকটু হলে জানটা দেহ ছেড়ে বেরিয়ে আসবে। কলিজার সমস্ত জল যেন শুকিয়ে আসলো।
ভয়ে আতঙ্কে শরীর ঘাম দিচ্ছে, গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা চৌচির, বুক ধরফর করে কাঁপছে। চোখ দুটি বড় বড় করে বলিষ্ঠ হাতের হাত থেকে বহুবার বাঁচতে চাইল।